নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি জন মিলিংটন সিঞ্জের লেখা একটি বিখ্যাত এক অঙ্কের নাটক রাইডার্স টু দ্য সি। রাইডার্স টু দ্য সি এর সারসংক্ষেপটি শুনে নেওয়ার আগে চলো জেনে নেওয়া যাক জন মিলিংটন সিন সম্পর্কে। জন মিলিংটন সিং বা জেমস সিন ছিলেন একজন আইরিশ নাট্যকার, কবি এবং আইরিশ লিটারারি রিভাইভালের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি ডব্লিউ.বি. ইটস, লেডি গ্রেগরির সাথে অ্যাবি থিয়েটারের প্রতিষ্ঠা করেন ডাবলিনে। তাঁর লেখা বিখ্যাত নাটকগুলি হল ইন দ্য শ্যাডো অব দ্য গ্লেন, রাইডার্স টু দ্য সি, দ্য ওয়েল অব দ্য সেন্টস, দ্য প্লে বয় অব দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, দ্য টিঙ্কার্স ওয়েডিং, ডেইডার অব দ্য সরোজ ইত্যাদি। তাঁর লেখা দ্য প্লে বয় অব দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড নাটকটি অনেক বিতর্কের সৃষ্টি করেছিল। চলো এবার আমরা শুনে নিই আমাদের আজকের আলোচ্য নাটক রাইডার্স টু দ্য সি। রাইডার্স টু দ্য সি নাটকটি 1904 সালে লেখা হয়। সিঞ্জের লেখা এটি একটি ওয়ান অ্যাক্ট ট্র্যাজেডি। নাটকটির সেটিং হলো অ্যারান আইল্যান্ডস। নাটকটিতে আমরা রুরাল আয়ারল্যান্ডের পোয়েটিক ডায়লগ দেখতে পাই। নাটকের প্লটটি মানুষের মধ্যে কনফ্লিক্টকে নিয়ে নয়, বরং এটি মানুষের সমুদ্রের সাথে স্ট্রাগলকে দেখায়। এই নাটকটির প্রধান চরিত্রগুলি হলো মরিয়া, তিনি একজন বিধবা মহিলা যার 8 জন ছেলে মেয়ে। ক্যাথলিন, মরিয়ার বড় মেয়ে, সে তার মায়ের দুঃখ দূরে রাখার চেষ্টা করে। নোরা, মরিয়ার ছোট মেয়ে, সে তার দিদি ও মাকে সাহায্য করে। বাটলি, মরিয়ার সবচেয়ে ছোট এবং একমাত্র জীবিত ছেলে, সেও নাটকের শেষের দিকে মারা যায়। মরিয়ার অন্যান্য ছেলেদের নাম হলো শন, সিমাস, স্টিফেন, প্যাচ, মাইকেল। এরা সবাই ও মরিয়ার হাজব্যান্ড সকলেই মারা গেছে নাটক শুরুর আগেই। প্রিস্ট, এই নাটকে একজন প্রিস্টের উল্লেখ আছে যাকে দেখা যায় না, কিন্তু নোরা ও ক্যাথলিন তার কথা বলে। ইমান সাইমন, স্টিফেন ফিটি, কলাম শন নামক কয়েকজন ব্যক্তিকে আমরা এই নাটকে দেখতে পাব। এরা হলো বাটলির বন্ধু ও প্রতিবেশী। চলো এবার আমরা শুনে নিই এই নাটকের সারসংক্ষেপটি। নাটকটি আরম্ভ হয় পশ্চিম আয়ারল্যান্ডের অ্যারান আইল্যান্ডসের একটি কুটিরের রান্নাঘরে। যখন নাটকটি আরম্ভ হয় তখন ক্যাথলিন, যার বয়স আনুমানিক 20, তার বাড়ির কাজকর্ম করছিল। তখনই তার বোন নোরা প্রবেশ করে একটি কাপড়ের বান্ডেল নিয়ে। নোরা প্রথমে জেনে নেয় যে তাদের বয়স্ক মা অন্য ঘরে ঘুমাচ্ছেন। তারপরে সে কাপড়ের বান্ডেলটিকে তার দিদিকে দেখায়। কাপড়গুলি তাদের দাদা মাইকেলের হতে পারে বলে সে সন্দেহ প্রকাশ করে। মাইকেল সমুদ্র যাত্রায় গিয়ে আর ফিরে আসেনি। তাদের শেষ জীবিত ভাই বাটলে সেই দিন সমুদ্র যাত্রায় যেতে চায়, কিন্তু বাইরে হঠাৎ ঝড় বইতে আরম্ভ করে। এটা দেখে দুই বোন গভীর চিন্তায় পড়ে যায়। তারা ঠিক করে যে তারা কাপড়ের বান্ডেলটিকে খুলবে না, কারণ তারা ভয় পায় যে হঠাৎ তাদের বয়স্ক মা কাপড়গুলি দেখে তার ছেলের মৃত্যু সংবাদ পেলে সেটা সহ্য না করতেও পারেন। মরিয়া মঞ্চে প্রবেশ করার পূর্বেই ক্যাথলিন বান্ডেলটিকে লুকিয়ে দেয়। মরিয়া এসে এবার বাটলির ব্যাপারে খোঁজ খবর নিতে আরম্ভ করেন। মরিয়া বলেন যে এমন বাজে আবহাওয়াতে বাটলির সমুদ্রে যাওয়াটা ঠিক হবে না, কিন্তু শীঘ্রই বাটলি এসে সমুদ্রে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে আরম্ভ করে। তার মা তাকে অনেক বোঝানোর চেষ্টা করেন, কিন্তু সে তার মায়ের কথা শোনে না। সে তার বোন ক্যাথলিনকে কিছু কাজ দেখাশোনা করার জন্য বোঝাতে আরম্ভ করে, যেমন ভেড়াদের দেখাশোনা করা, কারণ সে সমুদ্রে গেলে বাড়িতে আর কোনো ছেলে থাকবে না। বাটলি এসব বলে চলে যায়। তার চলে যাওয়ার সাথে সাথেই মরিয়া চিৎকার করে বলে ওঠেন যে বাটলি রাত্রির দিকে হয়তো মারা যাবে। ক্যাথলিন তখন তার মাকে অশুভ কথা বলার জন্য বকাবকি করে। সে আরও বলে যে তার মায়ের বাটলিকে আশীর্বাদ দেওয়া উচিত ছিল। তখন হঠাৎ নোরা ও ক্যাথলিনের মনে পড়ে যে তারা বাটলিকে রুটি দিতে ভুলে গেছে। ক্যাথলিন তখন তার মাকে বলে যে বাটলি চলে যাওয়ার পূর্বে গিয়ে তাকে রুটি ও আশীর্বাদ দিয়ে চলে আসতে। মরিয়া যখন চলে যান তখন দুই বোন মিলে কাপড়ের বান্ডেলটিকে খুলে স্টকিংটিকে পরীক্ষা করে দেখে। সেটাকে দেখে তারা চিনতে পারে ও সমুদ্রে ডুবে তার মৃত্যু নিশ্চিত বুঝতে পেরে কাঁদতে আরম্ভ করে। ভীত নীরব মরিয়া ফিরে আসেন কিছুক্ষণ পর। হাতে তাঁর রুটি ছিল। ক্যাথলিন তাকে বাটলির ব্যাপারে প্রশ্ন করে, তিনি কোনো উত্তর দেন না। শেষমেশ অনেকক্ষণ পরে তিনি বলেন যে তিনি মাইকেলের ঘোস্টকে বাটলিকে পিছু করতে দেখেছেন। এটাকে অশুভ সংকেত বুঝতে পেরে ক্যাথলিন ও বিলাপ করতে আরম্ভ করে।
সে বুঝতে পারে যে বাটলিও হয়তো আর বাঁচবে না। মরিয়া স্মৃতিচারণা করে বলতে আরম্ভ করেন যে তার জীবনে তিনি সমস্ত পুরুষদেরকে হারিয়ে ফেলেছেন। হঠাৎ নোরা ও ক্যাথলিন বাইরে সমুদ্রের তীরে কান্নার শব্দ শুনতে পায়। বৃদ্ধ মহিলারা তাদের কুটিরে শোক প্রকাশ করতে করতে প্রবেশ করেন। ক্যাথলিন অবাক হয়ে ভেবে বসে যে হয়তো মাইকেলের ডেড বডি তারা খুঁজে পেয়েছে। সে মরিয়াকে কাপড়ের বান্ডিলটি দিয়ে দেয়, যেটি মাইকেলের মৃত্যুর প্রমাণ ছিল। যদিও এই মহিলাদের একজন বলেন যে বাটলি মারা গেছে, তার ঘোড়া তাকে সমুদ্রের জলে ফেলে দিয়েছিল এবং শহরের লোকেরা তার বডি উদ্ধার করেছে। মরিয়া পবিত্র জল বাটলির ডেড বডির ওপরে ছিটিয়ে দেন ও প্রার্থনা করেন। তিনি বলেন যে তিনিও খুব শীঘ্রই মারা যাবেন, কারণ তার জীবনে আর কোনো পুরুষ মানুষ বেঁচে নেই, সকলেই মারা গেছে। নাটকটি এখানেই শেষ হয়ে যায়। জেমস হিঞ্জ এই নাটকে বেশ কিছু গুরুত্বপূর্ণ থিমসের উপস্থাপনা করেছেন। প্যাগানিজম হলো এই নাটকের একটি গুরুত্বপূর্ণ থিম। জেমস হিঞ্জ এই ব্যাপারটিকে রুরাল আয়ারল্যান্ডের লোকেদের মধ্যে লক্ষ্য করেছিলেন। ট্র্যাডিশন ভার্সেস মডার্নিটি হলো এই নাটকের অপর একটি গুরুত্বপূর্ণ থিম। মরিয়া ট্র্যাডিশনাল ওয়ার্ল্ডকে রিপ্রেজেন্ট করেন, কিন্তু নোরা মডার্নিটিকে রিপ্রেজেন্ট করে। ক্যাথলিন আবার দুই ব্যাপারকে ব্যালেন্স করার চেষ্টা করে এই নাটকে। ফেটালিজম হলো এই নাটকের অন্যতম একটি গুরুত্বপূর্ণ থিম। এই নাটকের সমস্ত চরিত্ররাই সবসময় ডেথ, সি, ড্রাউনিংয়ের সংস্পর্শে থাকে। তাদের কাছে সমুদ্র দুই রকম ভূমিকা পালন করে। সমুদ্র তাদেরকে জীবিকা প্রদান করে ও অন্যদিকে মারাত্মক ভয় ও মৃত্যু প্রদান করে। সেন্ট জ্যারান আয়ারল্যান্ডের মানুষদের জীবনকে খুব কাছ থেকে দেখেছিলেন এবং এই নাটকে আমরা তাই কফিনস, কিনিং, মোর্নিংকে প্রচুর পরিমাণে ব্যবহার হতে দেখি। তাহলে আজকের ভিডিওয় আমরা শুনলাম জেমস হিঞ্জের লেখা একটি বিশ্ববিখ্যাত ওয়ান অ্যাক্ট প্লে রাইডার্স টু দ্য সি। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। জুড়ে থাকো এভাবেই আমাদের চ্যানেলের সাথে। ইংরেজি সাহিত্যের বিভিন্ন বিখ্যাত ও গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর বাংলায় আলোচনার ভিডিও পেতে ধন্যবাদ।